মার্কিন বিমান ধ্বংস করল ভেনেজুয়েলার বিমান বাহিনী। এবার ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সাবেক নিরাপত্তা উপদেষ্টার। অন্যদিকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ভাস্কর্যে অগ্নিসংযোগ। 3 তালাক আইন নিয়ে প্রথম মামলা করলেন ভারতীয় এক মুসলিম নারী। ইসরায়েলি দখলের বিরুদ্ধে বিশ্বের কার্যকর অবস্থান চায় আরব দেশগুলো। চীনের নমনীয়তা, চীন আরেকটি আমেরিকা হতে পারবে না, হবে না বলছে চীন। ভেনেজুয়েলার বিমান বাহিনী আমেরিকার একটি মাদক পাচারকারী বিমান ধ্বংস করেছে। বিমানটি ভেনেজুয়েলায় আকাশসীমা লঙ্ঘন করার পর দেশটির বিমান বাহিনীর এই ব্যবস্থা নেয়। ভেনেজুয়েলার সামরিক বাহিনী টুইটারে দেওয়া পোস্টে জানিয়েছে, 8 জুলাই রাতে ভেনেজুয়েলার আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন বিমান শক্ত করা হয় এবং সামরিক বিমানের সাহায্যে তা ধ্বংস করা হয়। ভেনেজুয়েলার সামরিক বাহিনী টুইটার দেওয়া পোস্টের সঙ্গে কয়েকটি ছবি যুক্ত করেছে। এতে দেখা যাচ্ছে বিমানটি 2 ভাগে ভেঙে পড়েছে এবং তাতে আগুন ধরে গেছে। ছবিতে বিমানের সিরিয়াল নাম্বার দেখানো হয়েছে N339AV। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী এটি ছিল একটি ব্যক্তি মালিকানাধীন হকার 800 বিমান। এর সর্বশেষ ফ্লাইট রুট ছিল মেক্সিকো। তবে বিমানটি ঠিক কোথায় ভূপাতিত হয়েছে তা জানা যায়নি এবং বিমানের যাত্রীদের সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। পশ্চিম তীরে হানা দিয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদের 14 জন নেতাকর্মীকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে পশ্চিম তীরের বিভিন্ন স্থানে হামলা চালায় আগ্রাসী এই বাহিনী। তারা অন্যায়ভাবে হামাসের আঞ্চলিক নেতা হুসেইন আবু কুইক ও জামাল আল তুইল এবং ইসলামী জিহাদের আঞ্চলিক নেতা মোহাম্মদ সাইদ হাত্তাব সহ 14 জনকে ধরে নিয়ে যায়। গতকাল ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে কয়েকজন ফিলিস্তিনকে আটক করেছে। গতকাল যাদের ধরে নিয়ে গেছে তাদের মধ্যে আল-আকসা মসজিদ সংস্কার কমিটির প্রধানও রয়েছেন। ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই নানা অজুহাতে ফিলিস্তিনিদের আটক করে, তবে সম্প্রতি এ ধরনের ঘটনা বেড়ে গেছে। বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে প্রায় 4800 জন ফিলিস্তিনি বন্দী রয়েছে। এর মধ্যে 39 জন নারী, এছাড়া রয়েছে বহু বৃদ্ধ ফিলিস্তিনি। বছর শেষে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন, ভোটের দামামা বেজে গিয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থার রিপোর্ট বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। একই কথা বলছেন বিশেষজ্ঞদের একাংশ। তারই মধ্যে ডয়েজ ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বেশ কিছু বিস্ফোরক অভিযোগ করলেন ট্রাম্পের বিরুদ্ধে। বললেন, ট্রাম্প হোয়াইট হাউসে কাউকেই বিশ্বাস করেন না। বছরের গোড়াতেও দেশের সাধারণ মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু একের পর এক অভিঘাত ক্রমশ তাকে দেশের মানুষের কাছে অপ্রিয় করে তুলেছে। একদিকে করোনা পরিস্থিতি, তার জেরে লকডাউন এবং কাজ চলে যাওয়া, অন্যদিকে জর্জ ফ্লয়েড হত্যা, সব মিলিয়ে রীতিমতো উদ্বেগ ট্রাম্প প্রশাসন। সাধারণ মানুষের বক্তব্য কোনো কিছুই সামলে উঠতে পারছেন না এই প্রেসিডেন্ট। বিরোধী পক্ষ লাগাতার প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সম্প্রতি টুইট করে বলেছেন, ট্রাম্পের উচিত নিজের কাজ মন দিয়ে করা। এই পরিস্থিতিতে ফের মুখ খুললেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। 18 মাস হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সাথে ছিলেন বোল্টন। সম্প্রতি একটি বইও লিখেছেন তিনি, যেখানে ট্রাম্পের একাধিক সমালোচনা করেছেন। প্রেসিডেন্টের ইমপিচমেন্ট শুনানি পর্বেও বারবার বোল্টনের নাম সামনে এসেছে। সেনেটে গিয়ে সাক্ষ্য দিতেও রাজি হয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তার সাক্ষ্য নেওয়া হয়নি। ডয়েজ ভেলেকে বোল্টন জানিয়েছেন, ট্রাম্পের পড়ার বিশেষ অভ্যাস নেই, গুরুত্বপূর্ণ নথিও গোটাটা পড়ে দেখেন না তিনি। হোয়াইট হাউস অবশ্য দাবি করে ট্রাম্পের কাছে সমস্ত তথ্য থাকে, কিন্তু বোল্টন তা মানতে চাননি। তার বক্তব্য, নিরাপত্তা বিষয়ক নথি ও পুরোটা পড়ে দেখেন না ট্রাম্প। তিনি চলেন নিজের মেজাজে, তার যা ভালো মনে হয় সেটাই করেন। এই প্রসঙ্গে উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের সাথে বৈঠকের প্রসঙ্গ উত্থাপন করেন বোল্টন। জানান, ওই বৈঠকও ট্রাম্প নিজেকে খুব তৈরি করে যাননি। তাকে যা যা নথি দেওয়া হয়েছিল তার প্রায় কিছুই তিনি মন দিয়ে পড়েননি এবং সেই কারণে কার্যত বৈঠক ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল তাকে। শেষ মুহূর্তে তিনি বুঝতে পেরেছিলেন, উত্তর কোরিয়ার ডিল মেনে নিলে দেশে প্রবল বিরোধিতার মুখে পড়তে হবে তাকে।
হোয়াইট হাউস তার অভিজ্ঞতার কথাও জানিয়েছে বোল্টন। তার বক্তব্য, কর্মীদের অধিকাংশকেই বিশ্বাস করেন না ট্রাম্প। শুধু তাই নয়, হোয়াইট হাউসের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে রাখেন তিনি, যাতে কেউ কাউকে বিশ্বাস না করেন। এটাই প্রেসিডেন্টের কাজের পদ্ধতি এবং সেই কারণেই কেউ ট্রাম্পের সমালোচনা করতে পারেন না। সমালোচনা করার অর্থ কাজ থেকে বিদায় নেওয়া। চাকরি চলে যাওয়ার ভয়ে কেউ আর ট্রাম্পের বিরুদ্ধে মুখ খোলেন না, ভুল ধরিয়েও দেন না। বোল্টনের বক্তব্য, চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঈর্ষা করেন ট্রাম্প। তাদের একচ্ছত্র ক্ষমতাই এর কারণ বলে মনে করেন তিনি। এই প্রসঙ্গে সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের প্রসঙ্গে তিনি নিজের মতামত জানিয়েছেন বোল্টন। তার বক্তব্য, সৌদির সাথে ট্রাম্প সুসম্পর্ক না রাখলে পুতিন সেখানে অস্ত্র বিক্রি করতেন। পুতিনের কাছ থেকে এমনটাই জেনেছেন তিনি। সেই কারণেই সৌদি আরবের সাথে আমেরিকার সুসম্পর্ক রাখা জরুরি ছিল। স্লোভেনিয়ার সেভনিকায় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি কাঠের ভাস্কর্য পুড়ে দেওয়া হয়েছে। ভাস্কর্যটি নির্মাণে যে শিল্পীকে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি বলেন, 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে ফার্স্ট লেডির নিজ শহরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে। বার্লিন ভিত্তিক মার্কিন শিল্পী ব্র্যাড ডাউনি বলেন, ঘটনাটির কথা পুলিশ আমাকে জানিয়েছে। কালো বিকৃত হয়ে যাওয়া ভাস্কর্যটি আমি সরিয়ে ফেলেছি। তিনি বলেন, তারা এমনটি কেন করেছেন আমি জানতে চাই। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিতে এই ভাস্কর্য সংলাপকে উৎসাহিত করবে বলে তিনি আশা করেছিলেন। মেলানিয়া এমন একজন অভিবাসী যার স্বামী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরও অভিবাসীদের প্রতি ক্রমাগত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন। দেশের ঐতিহাসিক ভাস্কর্য ও স্মৃতিসৌধগুলোতে ভাঙচুর ধ্বংসের বিরুদ্ধে সম্প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। জর্জ ফ্লয়েড নামে এক কালো যুবক পুলিশের হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে বর্ণবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে তারা বেশ কয়েকটি বর্ণবাদী ঔপনিবেশিক স্মৃতিচিহ্ন ও ভাস্কর্য ভেঙে ফেলে। ব্র্যাকডাউনি বলেন, আমি পুলিশের কাছে একটি অভিযোগ দাখিল করেছি। অপরাধীকে খুঁজে পেলে একটি প্রামাণ্যচিত্রের জন্য তার সাক্ষাৎকার নিতে চাই। আগামী সেপ্টেম্বরে স্লোভেনিয়ায় তার প্রদর্শনী সামনে রেখে এই প্রামাণ্য চিত্রটি তিনি প্রস্তুত করেছেন। পুলিশের মুখপাত্র অ্যালেন ক্যাড্রেনিক বলেন, এই সংক্রান্ত তদন্ত এখন শেষ হয়নি, কাজে এখন আমরা বিস্তারিত তথ্য দিতে পারবো না। ভাস্কর্যটির কাজ পুরো শেষ করা হয়নি, এমনকি এটা যে মেলানিয়ার আকৃতি তাও পরিষ্কার ছিল না। কেবল মার্কিন ফার্স্ট লেডির মতো এটির শরীরেও ফ্যাকাশে নীল রঙের একটি র্যাপ অ্যারাউন্ড করা ছিল। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের সময় মেলানিয়া ওই কোট পরেছিলেন। 3 তালাক আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সুপ্রিম কোর্টে প্রথম মামলা করেছেন ভারতের এক মুসলিম নারী। স্বামীদের জেলে পাঠালে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা যায় না বলে মনে করেন তিনি। সোমবার বিচারপতি এন.ভি. রামনের নেতৃত্বাধীন এবং বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কৃষ্ণ মুরারিকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের বেঞ্চ নূরবিনা রশিদ নামে ওই নারীর আবেদনের প্রেক্ষিতে একটি নোটিশ জারি করেছে। নূরবিনার আইনজীবী জুলফিকার আলী হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, 3 তালাক বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই প্রথম কোনো নারী শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন। এই আবেদনের দ্বারা আমরা প্রমাণ করব কিভাবে আইনটি মুসলিম নারীদের আইনি নিরাপত্তা দিতে গিয়ে উল্টো তাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। জুলফিকার জানিয়েছেন, আবেদনকারী নূরবিনা নিজেও পেশায় আইনজীবী এবং ইন্ডিয়ান ইউনিয়ন উইমেন্স লীগ সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই সংগঠন কেরালার ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সঙ্গে যুক্ত। 2019 সালে মোদী সরকার পাশ করা 3 তালাক আইনে দোষী সাব্যস্ত হলে 3 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। চীনের জ্যেষ্ঠ কূটনীতিক ওয়াই ইয়াং বলছেন, 1979 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে তার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সবচেয়ে মারাত্মক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, কিন্তু দুই দেশ ফের সঠিক ধারায় ফিরে আসতে পারবে। তিনি বলেন, চীন কখন আরেকটি আমেরিকা হতে পারবে না, হবে না। নিজ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা স্টেট কাউন্সিলর ওয়াং লি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় খুঁজে বের করা এবং পরস্পরের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করা উচিত। করোনা মহামারী ও ব্রিটেনের সাবেক উপনিবেশ হংকংয়ে চীন পদক্ষেপ নিয়ে বর্তমানে বিবাদে জড়িয়ে পড়েছে বেইজিং ও ওয়াশিংটন। এছাড়া বাণিজ্য বিতর্ক, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়েও দুদেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। 1950-এর দশকে এক মার্কিন সিনেটরের উৎসাহে কমিউনিস্ট বিরোধী ধরপাকড়ের কথা উল্লেখ করে তিনি বলেন, চীনের প্রতি বর্তমান মার্কিন নীতি কৌশলগত ভুল ধারণার উপর ভর করে গড়ে উঠেছে।
যার সত্যিকার অর্থে কোনো ভিত্তি নেই, যা আবেগের পূর্ণ বিস্ফোরণ ও ম্যাকার্থিবাদী বিদ্বেষ। কোনো প্রমাণ ছাড়াই সহিংসতা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনাই হলো ম্যাকার্থিবাদ। সাবেক মার্কিন সিনেটর জোসেফ ম্যাকার্থির কাছ থেকে এই মতবাদ এসেছে। 1940 থেকে 1950 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের কমিউনিস্টদের বিরুদ্ধে একটি রাজনৈতিক নিপীড়ন চলে। তখন মার্কিন প্রতিষ্ঠানগুলোতে কমিউনিস্ট প্রভাব ও সোভিয়েত এজেন্টদের গুপ্তচর বৃত্তির আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল। সমাজতন্ত্র ও নৈরাজ্যবাদ সম্ভাব্য উত্থানের এই আতঙ্ককে রেড স্কোয়ার বলে আখ্যায়িত করা হয়েছিল। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, বিশ্বের উচিত হবে না চীনকে তর্জন গর্জনের অনুমতি দেয়া। এ সময় তিনি ভিয়েতনাম, জাপান ও ভারতের সঙ্গে চীনের ভূখণ্ডগত বিরোধকে সামনে নিয়ে আসেন। ওয়াং বলেন, দুই দেশের পরস্পরের ক্ষেত্রে কোনো পরিবর্তন চাওয়া উচিত হবে না। চীন কখনো আরেকটি আমেরিকা হতে পারবে না বা হতে পারবে না। চীনের সঙ্গে একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা খাপ খেয়ে গেছে এবং এই দেশের লোকজনের তা পছন্দ। কাজে চীনকে নিয়ে যুক্তরাষ্ট্র আরও নিরপেক্ষ বোঝাপড়া তৈরি করবে বলে আশা ব্যক্ত করেন তিনি, যেটা হবে আরও যৌক্তিক ও নিরপেক্ষ চায়না নীতি। অধিকৃত পশ্চিম তীরে দখলীকরণের বিষয়ে ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে 9টি আরব দেশ কার্যকর আন্তর্জাতিক অবস্থানের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিলিস্তিন, মরক্কো, তিউনিসিয়া, ওমান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক আইন ও শান্তি রক্ষা, ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়ন রোধে সুস্পষ্ট কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনি ইসরায়েলি দ্বন্দ্ব সমাধানের জন্য জরুরি ও কার্যকর আলোচনার দিকে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ রয়েছে। এ সময় আরব মন্ত্রীরা 2000 সালের আরব পিস ইনিশিয়েটিভ সমর্থন করে 1967 সালে দখলকৃত আরব ভূমি থেকে ইসরায়েলকে সরে যাওয়া ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিনিময়ে আরব রাষ্ট্রসমূহ ইসরায়েলকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি প্রদানের বিষয়ে একাত্মতা পোষণ করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 1 জুলাইয়ের মধ্যে দখলকৃত পশ্চিম তীরের সমস্ত ব্লক এবং জর্ডান উপত্যকা দখলের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক মতপার্থক্যের পাশাপাশি ব্যাপকভাবে আন্তর্জাতিক সমালোচনার মাধ্যমে প্রত্যাখ্যান হওয়া এই পদক্ষেপ বর্তমানে থামিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হয়। আন্তর্জাতিক আইনে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম উভয়কেই অধিকৃত অঞ্চল হিসেবে বিবেচনা করে ও সেখানে সব ধরনের ইহুদিদের বসবাস ও নির্মাণ কার্যক্রমকে অবৈধ বলে বিবেচনা করে।